কি আসলে? তাহলে আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জ দিই, তাহলে চার্জটা কোন দিকে মুভ করবে অথবা ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম হবে, হ্যাঁ? তাহলে এটার উপর ডিপেন্ড করে, মানে এটা কি বর্ণনা করেছেন হল। ওকে, এবং এই ইফেক্টটাকে বলা হচ্ছে দ্য হল ইফেক্ট। দ্য হল ইফেক্টটা কি? উই হ্যাভ সিন ইফেক্টস অফ এ ম্যাগনেটিক ফিল্ড অন ফ্রি মুভিং চার্জেস। ইলেকট্রন অ্যাকচুয়ালি কি করে? ফ্রি ইলেকট্রন যেগুলো, সেগুলো কি করে? ফ্রিলি মুভ করে, তাই না? থ্রু এ কন্ডাক্টর। ওকে, তাহলে দ্য ম্যাগনেটিক ফিল্ড অলসো অ্যাফেক্টস চার্জেস মুভিং ইন এ কন্ডাক্টর। অন রেজাল্ট ইজ দ্য হল ইফেক্ট, হুইচ হ্যাজ ইম্পর্টেন্ট ইমপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনস। তাহলে ফিগার 1-এ দেখো কি বলতে চাচ্ছে। হোয়াট হ্যাপেন্স টু চার্জেস মুভিং থ্রু এ কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড? তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জ মুভ করে, তাহলে কি হয়? তাহলে দ্য ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য ইলেকট্রন ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে? তাহলে ইলেকট্রনগুলো যে মুভ করে, আমরা এর আগে ড্রিফট ভেলোসিটি পড়েছি, তাহলে ড্রিফট ভেলোসিটির সাথে কি হবে? পারপেন্ডিকুলার। ঠিক আছে? দ্য ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য ইলেকট্রন ড্রিফট ভেলোসিটি অ্যান্ড টু দ্য উইথ অফ দ্য কন্ডাক্টর। তাহলে নোট দ্যাট এখানে কনভেনশনাল কারেন্ট is to the right in both parts of the figure. In part A, দেখো part A তেও কি হচ্ছে? ইলেকট্রন ক্যারি দ্য কারেন্ট অ্যান্ড মুভ টু দ্য লেফট। ইন part B কি হচ্ছে? পজিটিভ চার্জেস ক্যারি দ্য কারেন্ট অ্যান্ড মুভ টু দ্য রাইট মুভিং। ঠিক আছে? তাহলে রাইট মুভিংয়েও কি হচ্ছে? কারেন্ট ফ্লো করছে, আর এখানে ইলেকট্রনগুলো কি করছে? নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ ইলেকট্রন যেগুলো আছে, তাহলে দুই ধরনের আছে, একটা হচ্ছে নেগেটিভ চার্জ আর একটা হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জটা কোথায়, কোন দিকে যাবে? লেফটে যাবে, আর পজিটিভ চার্জটা রাইটে যাবে। ঠিক আছে? তাহলে পজিটিভ চার্জেস ক্যারি দ্য কারেন্ট অ্যান্ড মুভ টু দ্য রাইট মুভিং। Electrons feel a magnetic force towards one side of the conductor, leaving a net positive charge on the other side. This separation of charge creates a voltage. তাহলে দুইটা দুই দিকে যাচ্ছে, তাহলে এটা কি করবে? একটা ভোল্টেজ। ভোল্টেজ মিনস হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে একটা ডিফারেন্স তৈরি করবে, তাই না? সেটাকে আমরা কি দিয়ে লিখছি? ডিনোট করছি কি দিয়ে? সিম্বল অ্যাপসাইলন। ঠিক আছে? তাহলে নোন অ্যাজ দ্য হল ইএমএফ, এটাকে বলা হচ্ছে হল ইএমএফ অ্যাক্রস দ্য কন্ডাক্টর। তাহলে দ্য ক্রিয়েশন অফ এ ভোল্টেজ অ্যাক্রস এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বাই এ ম্যাগনেটিক ফিল্ড ইজ নোন অ্যাজ দ্য হল ইফেক্ট। তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম, দ্য ক্রিয়েশন অফ ভোল্টেজ। তাহলে এখানে কি হচ্ছে? একটা বাম দিকে যাচ্ছে, হল ইফেক্ট। ঠিক আছে? দিস ইজ দ্য থিং। তাহলে এখানে তোমার ডায়াগ্রামটাও দেওয়া আছে, মনে রাখবা যে পার্ট 1-এ দেখো এর সাথে পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে? আর এখানেও যেটা হবে যে ওকে, দেখো one very important use of Hall effect is to determine whether positive or negative charges carries the current. তাহলে আমরা এখানে হল ইফেক্টের একটা জিনিস মনে রাখবা, যে অনেকেরই কনফিউশন থাকতে পারে যে কারেন্ট কে ক্যারি করে। ঠিক আছে? তাহলে কারেন্টটা দেখো এই হল ইফেক্টে এটা ডিটারমাইন করে যে whether positive or negative charges carries the current. তাহলে নোট দ্যাট দ্য ফিগার 1B, বিতে যেটা হচ্ছে, হোয়াট ইজ পজিটিভ চার্জেস ক্যারি দ্য কারেন্ট। দ্য হল ইএমএফ হ্যাজ দ্য সাইন অপোজিট টু when negative charges carry the current হিস্টেরিক্যালি। মানে আমরা আগে জানতাম কি, নেগেটিভ চার্জগুলো কি করে? কারেন্ট ক্যারি করে। বাট হল ইফেক্টে এসে কি জানলাম? পজিটিভ চার্জেস
carry the current. Okay. তাহলে দেখো, the Hall EMF has the sign opposite to when negative charges carry the current. Historically, the Hall effect was used to show that electrons carry current in metals, and it also shows that positive charges carry current in some semiconductors. Okay, the Hall effect is used today as a research tool to probe the movement of charges, their drift velocities and densities and so on in materials. In 1980 সময় কি করা হতো, it was discovered that the Hall effect is quantized, an example of quantum behavior in a microscopic object, মানে ছোট ছোট পার্টিকেলের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো, the Hall effect has other uses that range from the determination of blood flow rate to precision measurements of magnetic field strength. To examine this quantitatively, we need to expression for the Hall EMF epsilon across a conductor. Consider the balance of forces on a moving charge in a situation where B, V and L are mutually perpendicular, such as shown in figure 2. ঠিক আছে, তিনটাই কি হবে, একটা আর একটার পারপেন্ডিকুলার, I, V এবং F। ঠিক আছে, তাহলে although the magnetic force moves negative charge to one side, they cannot build up without limit. The electric field caused by their separation opposes the magnetic force. F equals QVB. B টা কি বলো তো? B টা কি, B কে কি বলা হয় সিম্বল? এখানে B ইউজ করা হয়েছে। B টা কিসের সিম্বল? ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তাহলে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমরা কি পাচ্ছি, ফোর্সটা কি, ম্যাগনেটিক ফোর্স এফ ইকুয়ালস কি, কিউ ভি বি। কি হচ্ছে কি, চার্জ, ভি হচ্ছে কি, ভোল্টেজ, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে অ্যান্ড দ্য ইলেকট্রিক ফোর্স এফ ইকুয়ালস কিউ ই, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ইভেনচুয়ালি গ্রোজ টু ইকুয়াল ইট, দ্যাট ইজ কিউ ই ইকুয়ালস কিউ ভি বি। হ্যাঁ, or E equals কি লেখা যায়, VB. Note that the electric field E is uniform across the conductor because the magnetic field B is uniform, as is the conductor. Okay, তাহলে for a uniform electric field, the relationship between electric field and voltage is E equals epsilon by L. এটা আমরা লিখতে পারি। epsilon কি ছিল মনে আছে, পড়ে দেখো কি, দেখো epsilon। ঠিক আছে, তাহলে epsilon বাই L, L হচ্ছে লেন্থ, ইকুয়ালস ভি বি, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ভি হচ্ছে ভোল্টেজ। তাহলে solving this for the Hall EMF yields epsilon equals কি, বি আই ভি। তাহলে বি ভি অ্যান্ড বি এল ভি, বি ভি অ্যান্ড এল মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে where epsilon is the Hall effect voltage across a conductor of width কত, L, Lটা হচ্ছে width। ঠিক আছে, through which charge moves at a speed of v। তাহলে v হচ্ছে ইলেকট্রনের কি, স্পিড, না এখানে ভোল্টেজ, আচ্ছা ভি হচ্ছে স্পিড। ঠিক আছে, তাহলে epsilon ইকুয়ালস ফাইনালি কি লেখা যায়, বি এল ভি। তাহলে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ভি হচ্ছে স্পিড, আর হচ্ছে এল হচ্ছে উইথ। ঠিক আছে,
আচ্ছা, এরপরে আসে হচ্ছে থার্মাল হল ইফেক্ট। হ্যাঁ, থার্মাল হল ইফেক্ট এটা জাস্ট থিওরিটিক্যাল একটা জিনিস, আমরা ডিটেলে যাব না। হ্যাঁ, দ্য থার্মাল হল ইফেক্ট ইজ দ্য থার্মাল analog of the Hall effect. Here the thermal gradient is produced across a solid instead of the electric field. When the magnetic field is applied, an orthogonal temperature gradient develops. For conductors, a significant portion of the thermal current carried by the electrons, in particular the right key Ledak effect, describes the heat flow resulting from a perpendicular temperature gradient and vice versa. And the Magee-Wright Ledak effect, এগুলো অনেকগুলো সায়েন্টিস্ট মিলে কী করেছে, এই জিনিসগুলো রিসার্চ করেছে, তাই না? এই জন্য তাদের নাম অনুসারে এই নামগুলো আসছে। Describes changes in thermal conductivity when placing a conductor in a magnetic field. তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন এটা প্লেস করা হয়, তাহলে a thermal Hall effect has also been measured in a paramagnetic insulator and called the phonon Hall effect. In this case, there are no change, তাহলে চার্জ কারেন্ট in the solid, so the magnetic field cannot Hall effect. In this case, there are no charge current in the solid, so the magnetic field cannot extra a Lorentz force. And analogous thermal Hall effect for natural particles exist in polyatomic gases known as the এটাকে কি বলা হয়, সেন্টিবিন বিনাকার ইফেক্ট। সায়েন্টিস্টদের নাম আল্লাহর রহমতে সেরকম বুঝিত, তাদের নাম অনুসারে এই নামগুলো করা হয়েছে আর কি। মেজারমেন্টস অফ দ্য থার্মাল হল কন্ডাক্টিভিটি আর ইউজ টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য electronic and lattice contribution of thermal conductivity. These measurements are key as especially useful when studying superconductors. তাহলে sometimes এটা superconductors define করার জন্য ইউজ করা হয়। সুপারকন্ডাক্টিভিটি আগে পড়েছো তোমরা, হোয়াট ইজ সুপারকন্ডাক্টিভিটি? রেজিস্ট্যান্স ভ্যানিশ হয়ে যায়, নো ভ্যানিশ, তাহলে কারেন্ট খুব ইজিলি পাস করে, তাই না, কোনো রেজিস্ট্যান্স থাকে না। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, এটা আমরা দেখো, দ্য ওয়েভ নেচার অফ ইলেকট্রনস। ওয়েভ নেচার অফ ইলেকট্রনসটা কি? তাহলে ইলেকট্রনের দুটো নেচার আছে, একটা ওয়েভ নেচার, একটা হচ্ছে পার্টিকেল নেচার। তো প্রথমে আমরা জানতাম যেটা একটা কি ওয়েভ আকারে ট্রাভেল করে, তাহলে এটা একটা ওয়েভ নেচার আছে। আর একটা জিনিস যেটা যে আমরা জানি কি বোর থিওরি অনুযায়ী কি এটা একটা পার্টিকেল, then all atoms made of কি ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন, এবং 3 আর পার্টিকেলস। তাহলে ইলেকট্রনের কি আছে, দুটো বিহেভিয়ার আছে, একটা হচ্ছে পার্টিকেল থিওরি আর একটা হচ্ছে ওয়েভ থিওরি। ঠিক আছে, এটা অনেক সময় শুধু তাই না, এটার তোমাদের এনার্জি লেভেলটা এখনই করানো হয় না। এনার্জি লেভেলে তুমি দেখবা যে ইলেকট্রনগুলো কি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মুভ করে। ঠিক আছে, এনার্জি লেভেল, এগুলোকে বলা হয় এনার্জি লেভেল। ঠিক আছে, তো এগুলোর ফর্মুলা আছে অনেকগুলো। তো যাই হোক, আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে দ্য ওয়েভ নেচার অফ ইলেকট্রনস। তাহলে এটা একটা ইলেকট্রন ধরা হয়েছে আর কি। ইলেকট্রনগুলো সাধারণত আমরা ইমাজিন করি কি অনেকটা সার্কুলার শেপ,
তাই না? তার একটা রেডিয়াস থাকবে, হ্যাঁ, তারপরে যখন সে মুভ করবে তখন কি হবে, তার ওয়েভ লেন্থ থাকবে, তাই না? তাহলে এই জিনিসটা দেখানো হয়েছে আর কি, যে এটা ওয়েভ আকারে যাচ্ছে, মুভ করছে এবং এটার একটা ওয়েভ লেন্থ আছে, এবং যখন এটা সার্কুলার পাথ তখন এটার আবার কি আছে, একটা রেডিয়াস আছে, ঠিক আছে? তাহলে দ্য ওয়েভ নেচার অফ ইলেকট্রনস, ইট হ্যাজ বিন মেড ক্লিয়ার দ্যাট ইফ এ সাবস্টেন্স ইজ ডিভাইডেড ইন্টু ফাইনার অ্যান্ড ফাইনার পিচেস উই রিচ মলিকুলস অ্যান্ড অ্যাটমস, then we realize that the atoms consist of electrons and nuclei. তাহলে একটা সাবস্টেন্সকে যদি আমরা কি করি বা এলিমেন্টকে ভাঙতে থাকি, তাহলে ভাঙতে 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 কি পাবো, এটা স্মল পার্টিকেলের তৈরি পরিণত হবে, তাই না? তাহলে এই ভাঙতে ভাঙতে একটা সময় গিয়ে কি হবে, ফাইনেস্ট হতে 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 এমন পর্যায়ে যাবে যখন আর আমরা খালি চোখে দেখবো না, ঠিক আছে? তো এটাকে টাইনি পার্টিকেল বলা হয়, কি টাইনি পার্টিকেল, অথবা এই জিনিসগুলো নিয়েই আসলে কোয়ান্টাম ফিজিক্স, যে খুব ক্ষুদ্র জিনিস যেগুলো চোখে দেখা যায় না, হ্যাঁ, সেগুলো নিয়ে যেখানে অ্যানালাইসিস করা হয় বা স্টাডি করা হয় সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স অথবা কোয়ান্টাম মেকানিক্সও বলা অনেক সময়, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম, যে একটা সাবস্টেন্সকে যদি আমরা ডিভাইড করতে থাকি তাহলে ফাইনাল হতে হতে একটা সময় গিয়ে অ্যাটম পাওয়া যাবে, যেটা খালি চোখে দেখা যাবে না। সেই অ্যাটম আবার কি হবে, ইট ইজ মেড অফ বা কনসিস্ট অফ 3 পার্টিকেলস, অ্যাকচুয়ালি ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াই বলা হচ্ছে। নিউক্লিয়াটা কি আসলে, একটা অ্যাটমের কি থাকে, একটা অ্যাটম হচ্ছে সার্কুলার পাথ, তাই না? সার্কুলার পাথ, তাহলে সেন্টার পার্টটাকে কি বলা হচ্ছে, একটা অ্যাটমের সেন্টার পার্টকে কি বলা হয়, নিউক্লিয়াস। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে অরবিট, তাই না? তাহলে এখানে কি থাকে, প্রোটন আর নিউট্রন, আর এখানে থাকে হচ্ছে ইলেকট্রন। তাহলে ফার্স্ট সেলে কয়টা ইলেকট্রন থাকবে, 2টা, তারপর একটা 8টা, তারপর একটা 8টা, এরকম, তারপর একটা 8টা, তারপর হচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাটম, তাই না? তাহলে অ্যাটম, এই যে নিউক্লিয়াসের যে পার্টিকেলগুলো থাকে প্রোটন আর নিউট্রন, এগুলোকে একসাথে বলা হয় কি, নিউক্লিয়াই। আর এটা অরবিটে যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে ইলেকট্রনস, ঠিক আছে? তাহলে উই রিচ মলিকুলস অ্যান্ড অ্যাটমস, দেন উই রিয়ালাইজ দ্যাট দ্য অ্যাটমস কনসিস্ট অফ ইলেকট্রনস অ্যান্ড নিউক্লিয়াই। তাহলে ইট হ্যাজ বিন clarified that matter is a collection of ultra microscopic particles. এটা হচ্ছে যে আপ টু দ্য 19th century these particles were considered to move obeying Newton's mechanics, Newtonian mechanics and Maxwellian electromagnetism, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে যেত, ঠিক আছে? তাহলে আমরা 19th century পর্যন্ত এটাই জানতাম। However, these viewpoints have become doubtful after the proposal of the Bohr model of the atomic structure. Bohr যখন অ্যাটমিক স্ট্রাকচারটা আবিষ্কার করলেন, তারপরে এই ধারণাটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তাহলে সেটা কি, on the other hand, light had been considered to be electromagnetic waves. লাইটটা, এই যে সান থেকে লাইট আসে বা যে কোনো সোর্স থেকে লাইট আসে, এটা কি হিসেবে আসে, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অ্যাকচুয়ালি ওয়েভ, লাইট একটা ওয়েভ। তো এটা আসলে যেভাবে ট্রাভেল করে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। হাউএভার, আফটার দ্য ডিসকভারি অফ লাইট কোয়ান্টা, লাইটও আবার পরবর্তীতে কি করা হলো, আবিষ্কার হয়ে গেল কি, লাইটেরও একটা কি আছে, পার্টিকেল আছে, ইট ইজ মেড অফ পার্টিকেলস। সেই পার্টিকেলটাকে বলা হচ্ছে, তার মানে কি, কত ক্ষুদ্র পার্টিকেল, সেটাকে বলা হচ্ছে আবার কি, ফোটনস, লাইট মেড অফ ফোটনস। বা কোয়ান্টা বলা হচ্ছে যে খুব ক্ষুদ্র, কোয়ান্টা মানে কি, ক্ষুদ্র পার্টিকেল, হ্যাঁ। তাহলে এটাকে, এর নাম হচ্ছে ফোটনস। তাহলে ইট ওয়াজ ক্লারিফাইড দ্যাট দ্য লাইট হ্যাজ ওয়েভ নেচার অ্যাট ওয়ান টাইম অ্যান্ড পার্টিকেল নেচার অ্যাট অ্যানাদার টাইম। Therefore, light has a kind of duality. তার মানে লাইটের কি আছে, দুটো ভূমিকাই আছে,
সে পার্টিকেল তুমি ওয়ান টাইম তুমি বলতে পারো এটা একটা পার্টিকেল, আর একটা টাইমে কি বলতে পারো এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ঠিক আছে, তাহলে ডুয়ালিটি, তাহলে দুটোই আছে লাইটের। যেহেতু লাইটের পার্টিকেল আছে ফোটন, তাহলে এটা পার্টিকেল নেচার হিসেবেও ইয়ে হয়, আবার ওয়েভ নেচার হিসেবে এটা বিহেভ করে। The idea of the Broglie wave nature waves or de Broglie matter waves is based on the fact that light has both wave and particle nature. Hence, particles like electrons or protons can also be considered to be particle with wave nature. তাহলে আমরা একদম একবারে বলতে পারি এটা পার্টিকেল উইথ ওয়েভ নেচার। ঠিক আছে, এক কথাই বলতে পারি। এখন দেখো আইনস্টাইন রিলেশনস which connect the particle and wave aspects in light quanta, সেটা কি ছিল? E equals hv, ওকে, or P equals কি লেখা যায়? h by lambda। তাহলে এই ইকুয়েশনটা আমরা পাই, E equals hv or P equals h lambda would be satisfied for the Broglie matter waves as well. Therefore, the relations in equation are often called Einstein-de Broglie relations. তাহলে de Broglie আইনস্টাইনের রিলেশনটাকে কি করছে? সাপোর্ট করে কি করেছে? একটা ইকুয়েশন তৈরি করেছেন। তাহলে এই জন্য এই ইকুয়েশনটাকে কি বলা হচ্ছে? Einstein-de Broglie relations. তাহলে if we apply these relations to the case of Bohr model of the hydrogen atom, we can well understand its possibility as follows. If we consider that the electron in a hydrogen atom moves at constant speed along a circular orbit around the nucleus or protons, the quantum conditions in Bohr's quantum theory is written as by using Einstein relations. Quanta P equals h by lambda. তাহলে in this equation the quantum condition is written, আমরা এটাকে লিখতে পারি সার্কুলার পাথের যে সার্কামফারেন্স আর কি, T2 pi a equals n lambda। এখানে n হচ্ছে ইন্টিজার্স, 1 2 3 কতগুলো, ঠিক আছে। তাহলে দিস ইকুয়েশন মিনস দ্যাট দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কুলার অরবিট অফ দ্য ইলেকট্রন মাস্ট বি এ ইন্টিগ্রাল মাল্টিপল অফ দ্য ওয়েভলেন্থ। তাহলে কতগুলো ওয়েভলেন্থ আছে, ঠিক আছে, n এর ভ্যালু, তাহলে অফ এ ব্রগলি ওয়েভস, এটাকে বলা হয় ব্রগলি ওয়েভস। তাহলে ইন আদার ওয়ার্ডস ডি ব্রগলি ওয়েভ accompanying the motion of the electron should be continuous. Therefore, we can easily understand the quantum condition that determines the stationary states of considering the continuity of de Broglie waves. তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা আসে কোনটা? এইটা, ঠিক আছে। হ্যাঁ, এখানে n হচ্ছে নাম্বার অফ কি ওয়েভলেন্থ, এটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ। তাহলে Bohr quantum condition, the condition of stationary states, the circumference of the circular orbit of the electron should be an integral multiple of the wavelength of de Broglie wave, otherwise the wave cannot be smoothly continuous. আচ্ছা, তাহলে আজকে আমরা জানলাম কি? দ্য হল ইফেক্ট, থার্মাল হল ইফেক্ট, ওয়েভ নেচার অফ ইলেকট্রন। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দ্য ইলেকট্রনিক্সের দুইটা, এটা একটা ওয়েভ নেচার, তেমন লাইট, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস।
লাইটের একটা কোয়ান্টা আছে, দ্যাট ইজ একটা পার্টিকেল, ইট মেড অফ পার্টিকেলস। এখন সে পার্টিকেলটার নাম হচ্ছে ফোটনস। সো লাইটেরও কি আছে, ডুয়েলিটি বিহেভ করে, সে ডুয়েল বিহেভ করে, একটা হচ্ছে ওয়েভ নেচার, একটা হচ্ছে তার পার্টিকেল নেচার আছে। তাহলে এই বিষয়গুলো আমরা ডিটেলে